হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-তে ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে তড়িৎ চুম্বকীয় আবেশ অধ্যায় থেকে প্রবলেমসের 2 প্রথম 10টা প্রশ্ন, বা বলা ভালো পুরো 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। 10টাই মাত্র প্রশ্ন আছে, 10টা প্রশ্ন করলে তড়িৎ চুম্বকীয় আবেশ অধ্যায়টা আমাদের কাছে শেষ হয়ে যাবে। এরপরের যে অধ্যায় এসি কারেন্ট, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের প্রিপারেশন ফর উচ্চ মাধ্যমিক 2025 ভীষণ ভালো চলছে। চলো আজকে প্রথম অঙ্কটা স্টার্ট করি। প্রথম অঙ্কটা একটু মারাত্মক লেভেলের আছে, ভালো করে বুঝবে কিন্তু, হ্যাঁ। কারণ প্রথম অঙ্কটাতে ওই ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ড দেওয়া নেই, এইচটা দেওয়া আছে কিন্তু বিটা দেওয়া নেই। আমরা কিন্তু বি নিয়ে কাজ করব, এটা বুঝবে। একটি এরোপ্লেনের ডানার প্রান্ত দুটির দূরত্ব 20 মিটার। আচ্ছা, দূরত্ব যেটা ডি সেটা হচ্ছে 20 মিটার। নেক্সট, এটি 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অনুভূমিকভাবে, আচ্ছা বেগটা এইভাবে আসে অনুভূমিকভাবে, তার যে অনুভূমিক বেগ সেটা দিয়েছে 900 কিলোমিটার প্রতি ঘন্টা, 900 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আছে। গতিশীল হলে প্রান্ত বিন্দু দুটির মধ্য দিয়ে কত বিভব প্রভেদ দেখতে পাওয়া যাবে? দেওয়া আছে ওই অঞ্চলে ভূচম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ, ভূচম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ মানে এইচের, ঠিক এইচের অনুভূমিক উপাংশটা মানে অনুভূমিক উপাংশ মানে এক্স ভার্সনটা ধরলাম, হুইচ ইজ এইচ কস থিটা। ওকে, সেটা দেওয়া আছে। অনুভূমিক ওই অঞ্চলে ভূচম্বক প্রাবল্যের অনুভূমিক উপাংশ 0.35 ওরস্টেড, 0.35 ওরস্টেড। কথাটা ক্লিয়ার হলো এত দূর অবধি? এবং বিনতি কোণ 30 ডিগ্রি, মানে থিটাটা 30 ডিগ্রি। ঠিক আছে, দেখো এত দূর অবধি ক্লিয়ার হলো। এবার বিষয়টা হলো যে আমাদের কিন্তু অনুভূমিক উপাংশ দরকার নেই, অনুভূমিক উপাংশ দরকার নেই, আমাদের দরকার কিন্তু উল্লম্ব উপাংশ। তাহলে একটা কাজ করতে পারি, আমরা এইচ কস থিটা রাখবো, বাট ওই পাশে দেখো এটা কিন্তু সিজিএস পদ্ধতিতে আছে। তাহলে 0.35 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 10⁻³ যদি আমি করি, তাহলে আমাদের কাছে এটা চলে আসবে অ্যাম্পিয়ার পার মিটারে, মানে এসআইতে চলে আসবে। কেন কনভার্সনটা করলাম বোঝা গেল? কেন করলাম তার কারণটাই হচ্ছে এক বলছি, হ্যাঁ এক লিখলে হতো, 1 অ্যাম্পিয়ার পার মিটার ইকুয়ালস টু 4 পাই ইন্টু 10⁻³ ওরস্টেড। আর আমরা বলতে পারি যে ঠিক করলাম? এবার আমাদের হচ্ছে তাহলে 1 ওরস্টেড মানে কত? 1 ওরস্টেড মানে তাহলে কত? 1 ওরস্টেড মানে হবে 1 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে 0.35 ওরস্টেড মানে কত? 0.35 ওরস্টেড মানে ভেঙে করিয়ে দিলাম একবারে, 0.35 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার পার মিটার। আশা করি এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এই জায়গাটা ছোট একটা নোটসের মতো, এই জায়গাটা ক্যালকুলেশনের আন্ডারে পড়ে না। ক্লিয়ার হলো আশা করি। এখন বিষয়টা দাঁড়ালো, এটা থাক। তাহলে আমাদের কাছে এইচ কত এলো, এইচ কত এলো সেটা বার করব না? অ্যাকচুয়ালি অনুভূমিক উপাংশ পেয়ে গেছি আমরা, অনুভূমিক উপাংশ বিএলভি আমরা তো এরকম নির্ধারণ করি, বিএলভি। তাহলে আমাদেরকে হতে যেটা হয় ই ইকুয়ালস টু বিএলভি। তো তাহলে অ্যাকচুয়ালি এল ডট ভি ক্রস বি, লেন্থটা একটা এরোপ্লেনের যে লেন্থটা সেটা ও এইভাবে যাচ্ছে, তাহলে তার সাথে যেন পারপেন্ডিকুলারভাবে থাকে, তাহলে এ ক্রস বি। হ্যাঁ, তাহলে আমরা উল্লম্ব উপাংশটা নেব। তাহলে এখান থেকে আমাকে বলো তো এইচ সাইন থিটা কত আসবে? এইচ সাইন থিটা কত আসবে, তাই তো? থিটাটা দিয়েছে কত আমাদের ক্ষেত্রে? 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে একটা কাজ করতেই পারি আমরা, এইচ সাইন থিটা ইকুয়ালস টু কত আসবে? এইচ সাইন থিটা তো জানি না, বাট এইচ কস থিটা আমরা জানি।
তাহলে একটা কাজ করতেই পারি, এইচ সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা ইন্টু কস থিটা, এটা করতে পারি। মানে কোথাও একটা এইচ কস থিটা ইন্টু ট্যান থিটা, এটা করতে পারি। এইচ কস থিটা এটার ভ্যালু আমাদের কাছে পাওয়া 0.35 ডিভাইডেড বাই 4 পাই ইন্টু 10⁻⁻7, আর ট্যান থিটা মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। তাহলে এখান থেকে ভ্যালু পেয়ে যাবো আমরা। এই ভ্যালুটা কার ভ্যালু? এইচের ওয়াই ভার্সনটা বা উল্লম্ব উপাংশটা। সেখান থেকে আমরা বি এর উল্লম্ব উপাংশ বার করব, মিউ দিয়ে পরে, মিউ 0 দিয়ে পরে। এটা কত আসবে দেখো, 0.35 ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 0.35 ডিভাইডেড বাই √3, ধর বাবা 0.35 ডিভাইডেড বাই √3, ওকে, ডিভাইডেড বাই 4 পাই, ওকে, আর তার সাথে 1000 গুণ 1 2 3, তাহলে আমাদের ছিল 16.80, 16.080। এবার দরকার আমার চৌম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশ, সেটা কত হবে? মিউ 0 এইচ ওয়াই 4 পাই ইন্টু 10⁻⁻7 না -3 হবে। ওইখানে আমি 3 বসালাম, বাট এইখানটা আমি একটু ভুল করে দিয়েছি, আর কিছু না, ঠিক আছে। তাহলে এইচ ওয়াইয়ের মানটা যদি আমি এখানে বসাই 0.35 ডিভাইডেড বাই 4 পাই, তার সাথে একটা √3 দিয়ে দাও, তার সাথে একটা 10⁻⁻3, আর মিউ 0 মানে হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁷। 4 পাই কেটে গেল, 10⁻3 10⁻7 কেটে গেল 10⁻4 ওপরে, তাহলে হলো 0.35 ডিভাইডেড বাই √3 ইন্টু 10⁻4। দেখি তো এটার মান কত আসছে, 0.35 ডিভাইডেড বাই √3, তারপর এটা, তার মানে আসছে এখানে মানটা 0.2 ইন্টু 10⁻4 টেসলা। আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেল, অসুবিধা নেই কিছু। এইবার আমাদের দরকার বিএলভি, তাহলে বি ওয়াই ভার্সনটা, এল আর ভি। বিটা হচ্ছে 0.2 ইন্টু 10⁻4, এল হচ্ছে আমাদের কাছে 20 মিটার, আর ভি হচ্ছে আমাদের কাছে, এটা কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার আওয়ারে কনভার্ট করব, মানে 900, তার পিঠে 1 2 3 0 ডিভাইডেড বাই 3600, 1 2 1 2, 9 দিয়ে 1000, 9 দিয়ে 4, 4 দিয়ে 4 25 100, একটা 0, তাহলে কত এলো মোটামুটি এটা চলে আসবে 0.2 ইন্টু 20 ইন্টু 250, এটা ইন্টু না ডিলিট ভাজিত 1 2 3 4, 0.1 আমার এটা আসছে 0.1 ভোল্ট, 0.1 ভোল্ট। মিলি ভোল্ট করলে 10⁻³ দিয়ে গুণ, 10⁻³ দিয়ে ভাগ, মানে 1 0 2 0 3 0, মানে 100 মিলি ভোল্ট। আর এই 0.2টা যদি এমনি না নিতাম এটার ভ্যালুটা, তাহলে এটা মোটামুটি 100 ক্রস করে যেত, 101.04 হয়ে যেত। ওইটা যদি আমি না নিতাম, এই যে এটা 0.35 ডিভাইডেড বাই √3 2020, এটা যদি 2020 নিতাম, তাহলে তার সাথে গুণ করব 20, তার সাথে গুণ করব 250, হলো, তার সাথে জাস্ট একটা ভাগ করব, হ্যাঁ 101.036, 101.036, 101.036 মিলি ভোল্ট, কারেক্ট। এটা যেহেতু 6 আছে, তাহলে এটাকে 4 করে দিতেই পারি। ভালো প্রশ্ন, বড় প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এতগুলো বলে দিলাম। বোঝাতে পারলাম? প্রথমে ডি নিলাম, তারপরে ইউ নিলাম, মানে ভেলোসিটি আর লেন্থ অফ দ্য পাখা। তারপরে আমাদের কাছে দেওয়া আছে যে অনুভূমিক উপাংশ দেওয়া আছে, অনুভূমিক উপাংশ থেকে আমরা
ভার্টিক্যাল উপাংশ বার করলাম, বাট সেটা ছিল প্রাবল্য, ক্ষেত্র ছিল না, ক্ষেত্রতে কনভার্ট করলাম। তারপরে আমাদের কাছে যে বিএলভি যে সূত্রটা, সেই সূত্রটাতে অ্যাপ্লাই করলাম। অঙ্কটা বড় কিন্তু কঠিন নয়, আবারও বলবো। কনসেপ্ট ওয়াইজ যদি এগিয়ে যাওয়া যায় তাহলে ভীষণ ভালো, তাহলে ভুল হওয়ার কোথাও জায়গা থাকবে না। বোঝাতে পারলাম? 2 নাম্বার কি বলেছে দেখো, 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার কুণ্ডলী একটি সুষম চৌম্বক ক্ষেত্রের সাথে 45 ডিগ্রি কোণে রাখা আছে। চৌম্বক ক্ষেত্রটি 1 সেকেন্ড সময়ে 0.2 টেসলা থেকে সুষম হারে হ্রাস পেয়ে শূন্য হলো। মানে ডেল্টা বিটা কোথাও একটা 0.2 টেসলা, আর সময় যেটা লেগেছে ডেল্টা টাইম, সে টাইমটা কোথাও একটা 1 সেকেন্ড হলো। এরিয়াটা যদি বার করি, এরিয়া হবে 10 সেন্টিমিটার, মানে 10 × 10⁻² মিটার তার স্কোয়ার, এটা হয়ে গেল এত মিটার স্কোয়ার। আর কুণ্ডলীর রোধ দিয়ে দিয়েছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার মান কত হবে, আর থিটাটা হচ্ছে 45 ডিগ্রি। বেশ, তাহলে আমাদের যা সূত্র সেটা বার করব। প্রথমত ই বার করব, ইটা হবে d∅/dt, তারপর হবে d∅, ফাই মানে কত, ফাই মানে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে BA cos θ /dt। আবার কি করা যায়, বিটা চেঞ্জ হয়েছে, এরিয়াটার cos θটাকে বাইরে আনবো, A cos θ, তারপর dB/dt, এরিয়াটা হচ্ছে 0.1 তার স্কোয়ার, 0.01, cos 45 ডিগ্রি 1/√2, আর ডিবিটা হচ্ছে 0.2, আর ডিটিটা হচ্ছে 1, হয়ে গেল। আর যদি আমাকে কারেন্ট বার করতে বলে, কারেন্ট হবে এটা ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তাহলে 0.01 × 1/√2 × 0.2 ডিভাইডেড বাই 1, আর তার সাথে এখানে আছে একটা রোধ, রোধটা কত 1 ওহম, মানে নিচে আর একটা 1 হয়ে যাবে। তাহলে প্রথমত যে কাজটা আমরা করব সেটা হচ্ছে 1/√2 তার মান, বা পুরোটা আমরা বার করে নিই, তাহলে আমাদের কাজ শেষ। 0.01 × 0.2 ডিভাইডেড বাই √2, 1.414 × 10⁻³ হ্যাঁ, 1.414 × 10⁻³ অ্যাম্পিয়ার। এটাকে মিলি অ্যাম্পিয়ার করলে 1.4 মিলি অ্যাম্পিয়ার। ক্লিয়ার? শর্টেড? বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন, 3 নাম্বার। 10টা প্রশ্ন কিন্তু মারাত্মক আছে, কারণ প্রবলেমসের 2 তো মারাত্মক তো থাকবেই। 3 নাম্বার হলো 1.8 মিটার ব্যবধানে রাখা সমান্তরাল রেল লাইনের ওপর দিয়ে 120 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একটি ট্রেন ছুটে গেলে রেল লাইন দুটির মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল নির্ণয় করো। এই ক্ষেত্রে দেখো অনুভূমিক উপাংশটা দিয়ে দিয়েছে, বাট সেটা চৌম্বক ক্ষেত্রটাই দিয়ে দিয়েছে, অসুবিধা নেই, এইচটাই দিয়ে দিয়েছে, বা আমি বলা ভালো এইচটা দিয়ে দিয়েছে, তাই মানে আমার এটা থেকে আমার মনে হয় BX নেওয়াটা বেটার। এইচ মানে তো ওই প্রাবল্যটা মাথায় চলে আসে না, ওটাই বিষয়। 0.36 × 10⁻⁴ টেসলা। বিনতি কোণটা দিয়ে দিয়েছে, থিটা = tan ইনভার্স 1.026, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, ব্যবধানটা যেটা দিয়েছে সেটা হলো 1.8 মিটার, আর ভেলোসিটিটা যেটা দিয়েছে সেটা হচ্ছে 120 কিলোমিটার প্রতি আওয়ার, না প্রতি ঘন্টা। ক্লিয়ার? শর্টেড? বোঝা গেল? এবার বিষয়টা এটা নাও, বিষয়টা আমার হরাইজন্টাল দরকার নেই, ভার্টিক্যাল দরকার। এই কম্পোনেন্টটা পাওয়া মানে কি, এই কম্পোনেন্টটা পেতে গেলে আমাদেরকে কী করতে হবে, এটা মানে কি আমরা বলতে পারি না যে এটাই হলো বি cos θ, এটাই হলো বি এর cos θ ভার্সনটা? অবশ্যই পারি, কারণ এটা তো অনুভূমিক উপাংশ। তাহলে ভিটা পেতে গেলে কী করব, বি এর sin θ ভার্সন চাই। বি এর sin θ ভার্সন মানেই হলো যে বি sin θ বাই cos θ × cos θ, যেটা আগের অঙ্কটা তো করলাম আমি, অসুবিধা নেই। তাহলে কোথাও একটা বি tan θ মানে বি cos θ, তার সাথে tan θটা গুণ,
বি কস্তিটা অলরেডি পেয়ে গেছি আমরা, বি কস্তিটা এটা কত 0.36 ইন্টু 10⁻⁻4, আর ট্যান থিটার ভ্যালু কত 1.026। আমার মনে হয় এই ইনভার্সটা সবাই জেনে গেছো, বড় হয়ে গেছে এখন যেহেতু। এবার আর কিছুই না, এটা হবে বিএলভি না লিখে ভিএলভি। তাহলে ভিটা হলো কত 0.36 ইন্টু 10⁻⁻4 ইন্টু 1.026 ইন্টু লেন্থ 1.8 মিটার, আর গতিবেগ যেটা, সেই গতিবেগটা হচ্ছে 120, তার পিঠে তিনটে শূন্য ডিভাইডেড বাই 3600। একটা দুটো 12 দিয়ে 1200 মানে 100, আর 12 3 36, 3 দিয়ে 0.6 হলো। আর কি বলতে পারি, বাকিটার বলার কিছু দরকার নেই, করেই নিই আমি, ফার বেটার। তাহলে 0.36 ইন্টু 1.026 ইন্টু 0.6 ইন্টু 100 ইন্টু এটা করলাম ডিভাইডেড বাই 1 2 3 4, এটা মানে 2.2 মিলিভোল্ট আছে অ্যান্সার। হ্যাঁ 2.216 দিয়েছে, ঠিক আছে, অত তো যাবো না আমি। 2.2 মিলি ভোল্ট, কিছু নেই অঙ্কগুলোতে, শুধু একটু কনসেপ্টের ধারণা। ওরে বাপরে, কনসেপ্টের ধারণা কী সব বলছি আমি, মানে একটু পরিষ্কার কনসেপ্ট থাকা চাই, তাহলেই তোমার কাজ কমপ্লিট। চলো নেক্সট কি প্রশ্ন, 4 নাম্বার। এই 3টে প্রশ্ন করতে আমার সময় লাগলো 17 মিনিট, মানে 6 মিনিট করে এক একটা, ঠিক আছে, ধীরে সুস্থিরে বুঝিয়ে করাতে হচ্ছে তো। একটি ধাতব চাকায় 0.5 মিটার দীর্ঘ স্পোক রয়েছে, চাকাটির তল ভূচৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে রয়েছে। এবার চাকাটি 120 আরপিএম, মানে ওমেগাটা দিয়ে দিয়েছে 120 আরপিএম, রেভুলেশন পার মিনিট, এটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। গতিতে ঘোরালে চাকাটির কেন্দ্র ও পরিধির মধ্যে অবস্থিত দুটি বিন্দুর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বলের মান নির্ণয় করো। ভূচৌম্বক ক্ষেত্রের মান 0 ভূচৌম্বক ক্ষেত্র। তাহলে এখানে উল্লম্ব কিছু বলার দরকার নেইও, কারণ ম্যাগনেটিক ফিল্ডের সাথে চাকাটা অলরেডি 90 ডিগ্রিতে আছে, অসুবিধা নেই। তাহলে এখানে জাস্ট বিটা আমি ইউজ করবো 0.4 গস, 0.40 গস, হ্যাঁ, আর 0.5 মিটার দীর্ঘ, 10টি স্পোক রয়েছে, ঠিক আছে। তাহলে 0.5 মিটারের দূরত্ব সবারই, এটা হচ্ছে ডি। এবার বা এটাকে ধরতে পারো এল, তাহলে ইলেকট্রিক ফিল্ড যেটা হয় সেটা হয় ½ বি ওমেগা এল স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। তাহলে আমি যদি এখানে বসাই, তাহলে ½ বি 0.4 গস, তাহলে 10⁻⁻4 দিলে টেসলা, 1 গস সমান 10⁻⁴, 1 টেসলা সমান 10⁻⁴ গস। তাহলে এটা হলো ওমেগাটা, যেটা করবো সেটা হচ্ছে 120 আরপিএম, মানে একটা রেভুলেশন মানে 2π পথ যাওয়া, আর এটা 1 মিনিটে কভার করেছে, মানে 60 সেকেন্ডে এত, তাহলে 1 সেকেন্ডে কত, 60 দিয়ে ভাগ, তার সাথে হচ্ছে এল স্কোয়ার, মানে 0.5 তার স্কোয়ার, মানে 0.25। এটা হলো ওভারঅল বিষয়টা। তাহলে টোটাল জিনিসটাকে করা যেতেই পারে। প্রথমত হচ্ছে ½ ইন্টু 0.4, ½ ইন্টু 0.4 ইন্টু 120 ইন্টু 2π ইন্টু 0.25 ডিভাইডেড বাই 60, আর তার পিঠে তোগুলো শূন্য, মানে ইটা জানতে চেয়েছি, ইটা আচ্ছা হ্যাঁ, এটা 10 দিয়ে ভাগ হলো, এটা 10 দিয়ে গুণ হবে, তাহলে 10, হ্যাঁ 6.0283 ইন্টু 10⁻⁻5 ভোল্ট। শুধু সূত্রতে বসিয়ে নিলাম, কাজ শেষ। কটা স্পোক আছে আমার জানার দরকার নেই। 5 নাম্বার একটা ভালো প্রশ্ন দিয়েছে। প্রথমত তুল্য রোধটাকে বার করি, ডিরেকশন দিয়েছে, দেখো ছবিটা আমি আগে ড্র করছি।
এরকম টাইপের ছবি আছে। আর এই পাশে ক্রস করে দেওয়া আছে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন দেওয়া আছে। এটা হচ্ছে বিষয়। 3 সব 3 ওহম করে আছে। 3 3 3 3 3। ভি বেগে এগিয়ে যাচ্ছে। এটা এস, এটা ও, এটা পি, এটা কিউ। এই যে লেন্থটা, এই লেন্থটা হচ্ছে এল। আর এ বি সি ডি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। শর্টেড, সব কিছু ক্লিয়ার আশা করি। তাহলে প্রথমত আমার যে কাজ, সেই কাজটা হবে তুল্য রোধ নির্ণয় করা। তুল্য রোধটা নির্ণয় না করলে বেগটা আমি নির্ণয় করতে পারবো না। বোঝা গেল? দেখো, প্রথম যে কথা সেটা হচ্ছে, আমাকে এখানে প্রশ্ন জিজ্ঞেস করেছে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার, বর্গাকার লুপটির রোধ হচ্ছে 1 ওহম। কি বললাম? বর্গাকার লুপের রোধ ইকুয়ালস টু 1 ওহম। বাহুর দৈর্ঘ্য, বর্গাকার লুপের বাহুর দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এগুলো দেওয়া আছে। আর কি দেওয়া আছে? 2 টেসলা মানের চৌম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে ভি গতিবেগে নিয়ে যাওয়া হয়েছে। চৌম্বক ক্ষেত্রটা হচ্ছে 2 টেসলা। 2 টেসলা। কিউডি আর পিবি। কিউডি মানে এই তারটার রোধটা নগণ্য। বলছে এই দুটোকে ক্যালকুলেট করার দরকার নেই। এই তারটার দরকার নেই, আর এই তারটার রোধ ক্যালকুলেট করার দরকার নেই। ঠিক আছে। অগ্রসর হলে লুপটিতে, কত বেগে অগ্রসর হলে লুপটিতে 1 মিলি অ্যাম্পিয়ার স্থির তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। কারেন্টটা 1 মিলি অ্যাম্পিয়ার পেতে হবে। কারেন্ট যেটা, সেটা 1 মিলি অ্যাম্পিয়ার যাতে আমি পাই। তো এখান থেকে আমরা ইটা বার করবো, তড়িৎচালক বলটা। তার জন্য তো আমাদের রোধ দরকার। রোধ যেটা হবে সেটা হচ্ছে, এটা একটা হুইস্টন ব্রিজে আছে। তাহলে দেখো, ওপরে 3, কি করে বলি, এখানে দেখো, দেখো এই যে 3টা আর এই যে 3টা, এটার যে রেশিও ইকুয়ালস টু এইটার ডিভাইডেড বাই এইটার রেশিও, এই দুটোর রেশিও ইকুয়ালস টু এই দুটোর রেশিও। অর্থাৎ এটা একটা হুইস্টন ব্রিজ এবং এটা একটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। এটা একটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজ। তাহলে এসি দিয়ে কোনো কারেন্ট যাবে না। কথাটা বোঝা গেল? এসি দিয়ে কোনো কারেন্ট যাবে না। কেন যাবে না? যারা ভালো করে হুইস্টন ব্রিজ পড়েছো তারা বুঝতে পারবে। কোনো কারেন্ট যাবে না। কেন যাবে না জানো? কারণ সি আর এ এবং, যেহেতু লিখে দিই, যেহেতু এ এবং সি বিন্দুতে বিভব প্রভেদ নেই। বিভব প্রভেদ থাকবে তবে তো যাবে। অর্থাৎ পোটেন্সিয়াল অ্যাট পয়েন্ট এ ইকুয়ালস টু পোটেন্সিয়াল অ্যাট পয়েন্ট সি, তার জন্য কোনো কারেন্ট যায় না। এটা নিয়ম, এটা ব্যালেন্সড হুইস্টন ব্রিজের নিয়ম। তাহলে তাই যদি হয়, তাহলে এই 3 3 সিরিজ হয়ে গেল 6, এই 3 3 সিরিজ হয়ে গেল 6, আবার এই 6 6 প্যারালাল হয়ে যাবে 3। এটা একটু জানতে হবে কিন্তু, 3 3 যদি সিরিজ হয়, 3 3, তাহলে কত হবে? 3 3 সিরিজ হলে 6 হয়ে যাবে। এটাই তো নিয়ম। আবার দুটো 6 যদি প্যারালালে হয়, আমি একটু হালকা টাচ দিয়ে যাচ্ছি, একেবারে না পড়ালে তো নয়। দুটো যদি 6 হয়, প্যারালালে হলে কি করি আমরা? প্যারালালে করে হলে 1/r = 1/6 প্লাস 1/6 মানে হচ্ছে 2/6, মানে হচ্ছে 1/3, মানে আরটা কত হবে? 3, মানে 6 6 প্যারালাল হলে 3। অর্থাৎ আমি বলতে চাইছি একটা জিনিস, যে টোটাল ওভারঅল ওই যে বক্স টাইপের যে জিনিসটা করা আছে, এই জিনিসটার টোটাল তুল্য রোধ হবে 3। এই টোটাল জিনিসটা তুল্য রোধ হবে 3। অর্থাৎ আমি যদি আবার ড্র করি ম্যাগনেটিক ফিল্ডকে বাদ দিয়ে, এইভাবে যদি আবার ড্র করি আমি, তাহলে আমার কাছে যেটা দাঁড়াবে, এইভাবে একটাই রোধ থাকবে, সেটা হচ্ছে 3 ওহম, আর কেউ নেই। আর এই বর্গাকার যে ব্যাপারটা দেওয়া আছে, এ হচ্ছে 1 ওহম। তাহলে তুল্য রোধ কত দাঁড়ালো? 3 আর 1 4। কথাটা ক্লিয়ার হলো? তুল্য রোধ যেটা দাঁড়াবে সেটা হবে 1 + 3 মানে 4 ওহম। তাহলে আমাদের কাছে ই কত আসবে? ই হয়, দূর বাবা, ই কত হয়? IR, I ইন্টু আর। আই কত? 1 মিলি অ্যাম্পিয়ার, 1 × 10⁻³ 3, আর তার সাথে 4, মানে 4 × 10⁻³ 3
ভোল্ট, এটা হবে আমাদের বিভব প্রভেদ বা ইএমএফ, বলা ভালো ইএমএফ। ছবিটা থাক, এই পাশটা মুছে দিচ্ছি আমি। এরপর নিয়ে যাই, আমরা এগিয়ে নিয়ে যাই বিষয়টাকে। তো আমাদের যে ইটা যেটা হবে, সেই ইটা আমাদের কাছে কত হবে না d∅/dt, এটাও তো একটা নিয়ম। আচ্ছা, দেওয়া কী কী আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এরিয়া পাবো, ইয়েটা পাবো, আর লম্বভাবে যেহেতু আছে দরকার নেই, আর টাইমটা তো বলা নেই না। ও, আমরা তো BLV ইউজ করছি, হ্যাঁ আমরা ইউজ করছি B × L × V। তাহলে B আমাদের এখানে 2 টেসলা, L আমাদের এখানে কত, L আমাদের হচ্ছে ওই যে লেন্থটা ওর মধ্য দিয়ে যাচ্ছে, ওই লেন্থটা, এই লেন্থটা কত না 10 সেন্টিমিটার, 10 × 10⁻² × V জানি না। তাহলে এইটা আর এইটা অবভিয়াসলি সেম হবে। তাহলে 2 × 10⁻2 × 10 × 10⁻² × V = 4 × 10⁻3। তাহলে এখান থেকে ভি এর মান যেটা আসবে সেটা হবে 4 × 10⁻3, আর নিচে হবে 2 × 10 × 10⁻²। এটা কেটে দিলে 10⁻1। তাহলে 2 × 2 = 4, তার মানে হচ্ছে 2/100 মিটার/সেকেন্ড। তাহলে 2 সেন্টিমিটার/সেকেন্ড, 2 সেন্টিমিটার/সেকেন্ড। এটা কি আছে বইতে অ্যান্সার? হ্যাঁ, এটাই আছে। আর একটা জিনিস হচ্ছে যে তড়িৎচালক বলটা আবিষ্ট হবে বা যে কারেন্টটা প্রবাহিত হবে তার ডিরেকশন কোন দিকে হবে, এটা একটু বোঝার চেষ্টা করো। যদি এই টোটাল সিস্টেমটা এই পাশে এগিয়ে যায়, তাহলে এইখানে থাকা যে ম্যাগনেটিক ফিল্ড, এইটুকু অংশটাতে যে ম্যাগনেটিক ফিল্ড আছে আমাদের, এইটুকু জায়গাটাতে যে ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা ওর কাছ থেকে দূরে সরে যাচ্ছে। এইভাবে যদি আমি ওকে টেনে নিই, টোটাল সিস্টেমটা যদি এই দিকে ভি ভেলোসিটি নিয়ে এগিয়ে যায়, টোটাল সিস্টেমটা যদি এই ভি বেগে এই দিকে এগিয়ে যায়, তাহলে ওর মধ্যে ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জ হচ্ছে। ম্যাগনেটিক ফিল্ডের চেঞ্জের কারণেই তো ওর মধ্যে আবিষ্ট তড়িৎচালক বল তৈরি হয়েছে, এবং যেহেতু এটা একটা ক্লোজড সার্কিট, তাই এর মধ্যে একটা কারেন্ট জেনারেট হয়েছে, যেটাকে বলা হচ্ছে আবেশিত কারেন্ট বা আবিষ্ট কারেন্ট। এখন বিষয়টা হলো যে ম্যাগনেটিক ফিল্ডের কী ধরনের পরিবর্তনের কারণেও জেনারেট হয়েছে, বৃদ্ধি না হ্রাস। দেখা যাচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ডের কমে যাওয়ার কারণেও কিন্তু জেনারেট হয়েছে। কারণ দেখো, যত এইটা এইদিকে চলে যাবে, দেখো এরপরে কিন্তু এর যে সাইডটা এখানে চলে আসবে, তারপরে এর সাইডটা এখানে চলে আসবে, এগিয়ে যাবে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কোথাও একটা কমে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড লাইন্স ওর হাত থেকে সরে যাচ্ছে এই পাশে। তাহলে ও কি চাইবে, ওর যে ডিরেকশন, ওর যে আবেশিত কারেন্টের অভিমুখ এরূপ হয় যেন সে তার নিজের কারণকে বাধা দেয়। তাহলে কমে যাওয়াটার জন্য যদি ওর সৃষ্টি হয়েছে, তাহলে ও বৃদ্ধিটার দিকটাকে প্রায়োরিটি দেবে। অর্থাৎ যেটার কারণেও সৃষ্টি হয়েছে কমে যাওয়াটা, সে তার কারণকেই বাধা সৃষ্টি করে, তাহলে বাড়ানোর চেষ্টা করবে। এটাকে বাড়ানোর চেষ্টা করার অর্থ হলো যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ওয়াইজই যাতে ওর কারেন্ট প্রবাহিত হয়। অর্থাৎ যদি আমি এখানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট নিই, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে তোমাদের দিকে। বাট এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কিন্তু এই ক্রস মানে কি, চিরে ঢুকে গেছে ইনওয়ার্ড। তাহলে ওর ডিরেকশন এমন হবে যেন ও এইটাকে বরাদ্দ রাখার চেষ্টা করবে। ওই যে বললাম, নিজের কারণকে বাধা দেওয়ার চেষ্টা করে। তাহলে ওর কমে যাচ্ছে, তাই আমি সৃষ্টি হয়েছি, চলো তাকে বাড়িয়ে দাও মানে কি, বাড়িয়ে দেওয়া মানে হচ্ছে ইনওয়ার্ডের যে ডিরেকশনটা ছিল ম্যাগনেটিক ফিল্ডের পূর্ব থেকেই, সেইটাকে আরও বেশি প্রমোট করবে, সেটাকে আরও বেশি বৃদ্ধি করার চেষ্টা করবে। অর্থাৎ যদি আমি এখানে যদি আমি এখানে ক্লকওয়াইজ নিই, অর্থাৎ যেদিকে ঘড়ি ঘুরছে সেই দিক বরাবর নিই, যেদিকে ঘড়ি ঘুরছে এদিক বরাবর নিই, তাহলে আমার বুড়ো আঙুলটা কিন্তু ভেতর দিকে, পোর্টের দিকে, অর্থাৎ ইনওয়ার্ডের দিকে। তাহলে ইনওয়ার্ডটাকেও কিন্তু প্রমোট করলো, প্রায়োরিটি দিল। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইনওয়ার্ডের দিকে হবে। কিন্তু যদি আমি নিতাম অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ এইভাবে নিতাম, তাহলে তোমাদের দিকে হতো, তখন ও এই ম্যাগনেটিক ফিল্ডকে কিন্তু ক্যান্সেল আউট করবে। দুটো ম্যাগনেটিক ফিল্ড যদি একে অপরের সাথে এইভাবে থাকে, তাহলে দুটো ম্যাগনেটিক ফিল্ড তো একে অপরকে ক্যান্সেল আউট করবে, লব্ধি ম্যাগনেটিক ফিল্ড তো কমে যাবে। বাট আমি কি বললাম, কমাটাই তোর কারণ, আর ওর স্বভাব কারণটাকে বাধা দেওয়া। তাহলে কমাটাকে বাড়াবে কি করে, যেদিকে ওর আগে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন ছিল সেই দিক বরাবরই ওর ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে। তাহলে এইভাবে না যাওয়া ছাড়া আর ওর কাছে আর কিছু উপায় আছে? তাহলে ক্লকওয়াইজ,
তাহলে আবেশিত কারেন্টের অভিমুখ হবে ক্লকওয়াইজ, CW। চলো, হয়েছে? হাফ টাইম হবে নাকি? 5টা প্রশ্ন এখানে শেষ আমাদের। 6 নম্বরেরটা একটা প্রশ্ন দিয়েছে, একটা ইন্টিগ্রেশন করতে হবে। আর রোধের একটি পরিবাহী কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক ফ্লাক্স টাও সময়ের অবকাশে ফাই ইকুয়ালস টু আলফা টি ইন্টু টাও মাইনাস টি সমীকরণ অনুযায়ী পরিবর্তনশীল। বেশ, যেখানে আলফা একটি ধ্রুবক, ওই সময় অবকাশে টাও, মানে সময় অবকাশটা টাও, কুণ্ডলীতে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করা। বেশ, আমাকে ফাই দিয়েছে, সেখান থেকে আমি বার করব, কি বার করব বলো না, ইএমএফ বার করব। সেই ইএমএফটা আমাদের হিট নির্ণয় সাহায্য করবে। আর রোধটাও দিয়ে দিয়েছে, তাহলে সেখান থেকে আমরা কারেন্টও পেয়ে যাব। 6 নম্বর, ইটা হয় ডি ফাই বাই ডিটি। তো আপাতত আমি যেটা করব সেটা হচ্ছে ফাই মানে আলফা টি টাও মাইনাস টি, আলফা টি টাও মাইনাস টি, এটা ডিফারেন্সিয়েশন করব এইভাবে। আচ্ছা, হিট দরকার আমাদের। হিট কী করে পাবো? হিট পাবো, ভি স্কোয়ার তো আমাদের এখানে নেই, তাহলে আমরা করব ই স্কোয়ার বাই আর, আর টাইমটা আমরা নেব ডিটি। এটা হলো বিষয়। স্কোয়ারটার ইয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আগে কাজ করি, আগে এটাকে বার করি, এটাকে বার তো করি, আগে ইটাকে তো বার করি। তাহলে ইটা আমাদের কাছে দাঁড়াবে কত? আলফাটা কনস্ট্যান্ট, বাইরে চলে এলো। প্রথমত টিটা কনস্ট্যান্ট নিলাম, টাও মাইনাস টি, টাওটাও কনস্ট্যান্ট তো, তাই তো? চৌম্বক ফ্লাক্স টাও সময় অবকাশে, এখানে টিটাকে পরিবর্তনশীল ধরবো না, না টাওটা রেখে দিয়েছে, তাহলে টিটাই পরিবর্তনশীল, ঠিক আছে। তাহলে টি ফিক্সড, এটা ডিফারেন্সিয়েশন করবো, এটা ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা ডিফারেন্সিয়েশন হবে, তোমরা শূন্য পরেরটার হবে বাবা, এটা ভেঙে নিই আমরা, সব থেকে বেটার হচ্ছে ডিডিটি অফ, এটা ভেঙে নিলে হবে আলফা টি টাও মাইনাস আলফা টি স্কোয়ার। এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আলফা টাও বাইরে এলো, টি এর হচ্ছে 1 হবে না কিছু, মাইনাস 2 আলফা টি, এটা হবে এর ভ্যালু। এবার যদি আমি এখানে বসাই যে এটা তো ডিএইচ বেসিক্যালি, তাহলে এইচ পেতে গেলে কি করব? ইন্টিগ্রেশন করব ফ্রম 0 টু টাও, ঠিক আছে। তাহলে ডিএইচ এর ইন্টিগ্রেশন করব ফ্রম 0 টু টাও স্কোয়ার মানে এটা স্কোয়ার, আলফা টাও মাইনাস 2 আলফা টি তার স্কোয়ার ডিভাইডেড বাই আর ডিটি। তাহলে প্রথমত আরটা বাইরে চলে এলো, 1/r, আর দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে এটাকে ভেঙে নিলেই তো হয়, ভেঙে নিলে ইন্টিগ্রেশন করতেও সুবিধা হবে। 0 টু টাও আলফা স্কোয়ার টাও স্কোয়ার মাইনাস 4 আলফা স্কোয়ার টাও টি প্লাস 4 আলফা স্কোয়ার টি স্কোয়ার ডিটি হয়ে গেল। তাহলে এবার ইন্টিগ্রেশন করতে আমার সুবিধা হবে 1/r, এটা তো কনস্ট্যান্ট, তাহলে এটার সাপেক্ষে শুধুমাত্র আমার যেটা আসবে সেটা হবে আলফা স্কোয়ার টাও স্কোয়ার, একটা ডিটি টি আসবে, তার আবার টাও মাইনাস জিরো মাইনাস 4
আলফা স্কোয়ার টাও, এটা হবে টি স্কোয়ার বাই টু, মানে টুটা ভাগ করলে ডাইরেক্ট 2 দিয়ে দিচ্ছি, আর এটা টি স্কোয়ার আছে না, তাহলে টি স্কোয়ার মানে হচ্ছে টাও স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার প্লাস 4 আলফা স্কোয়ার, এটা হবে টি কিউব বাই 3। কিন্তু এই টার্মগুলো আমাদের শূন্য আসছে কেন, মানে অ্যান্সারে দেওয়া নেই কেন? উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো, আলফা স্কোয়ার টাও বাই 3r আসছে। আচ্ছা দেখা যাক, হয়তো কিছু বার হবে, হয়তো এটা হবে টি কিউব, হ্যাঁ টাও কিউব, হ্যাঁ সবারই তো টাও কিউব আছে, ওই জন্য আর কি। এটা হয়ে যাবে টাও কিউব মাইনাস 0 কিউব, হুইচ ইজ টাও কিউব মাইনাস 0 কিউব। আশা করি বোঝাতে পারলাম। এরপরের কাজটা হবে, সবারই দেখো একই ধাঁচের গড়ন আছে, আলফা স্কোয়ার টাও কিউব মাইনাস 2 আলফা স্কোয়ার টাও কিউব প্লাস 4/3 আলফা স্কোয়ার টাও কিউব। তাহলে এখান থেকে যদি 3 লসাগু নিই আমরা, তাহলে 3r বাইরে চলে এলো, নিচে এলো কত 3r, তাহলে এখানে 3 মাইনাস 2 মানে 1, 1 আর 4 5, তাহলে তো 5 আলফা স্কোয়ার টাও কিউব। 5 কিন্তু নেই, 3 মাইনাস না এটা তো হবে, ও সরি 3 লসাগু হলো 3 আর 3 দুগুণে 6, তাহলে 4 3 7, 7 থেকে 6 বাদ দিলে 1, হ্যাঁ ঠিক আছে। এটা ভালো প্রশ্ন, একটু মাথা ঠান্ডা করে বুঝতে হবে, পড়তে হবে, ঠিক আছে। হলো 7 8 9 10, আরও 4টে প্রশ্ন। প্রবলেম স্যার 2 না, সময় লাগবে একটু তো সময় লাগবেই, মোটামুটি 40 মিনিট হতে চললো 6টা প্রশ্নতেই। হ্যাঁ মোটামুটি 5 মিনিট করে তো লাগবেই, 5 থেকে 6 মিনিট করে এক একটা প্রশ্ন। প্রবলেম স্যার 2 তো, ওই জন্য একটু সময় লাগবে, কিছু করার নেই। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। এইগুলো হলো 7 থেকে 7 8 9 10, আরও 4টা। প্রতি মিটারে 450 পাকযুক্ত কোনো সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে 1.6 অ্যাম্পিয়ার। এই সলিনয়েডের অক্ষ বরাবর 3.5 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট অপর একটি 180 পাকের কুণ্ডলী রাখা হলো, যাতে কুণ্ডলীর অক্ষ সলিনয়েডের মধ্যস্থিত চৌম্বক ক্ষেত্রের সাথে সমান্তরাল হয়। এখন সলিনয়েডের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ 0.03 সেকেন্ডে বিপরীতমুখী করে দেওয়া হলো, কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে? বেশ বেশ বেশ, আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে? তাহলে ই যেটা হয় সেটা হয় φ2 মাইনাস φ1 ডিভাইডেড বাই সময়, এটা জানি। এখন φ2 মানে পরবর্তীটা, প্রাথমিকটাই বার করি প্রথমে। φ1 যেটা হবে সেটা হবে, দেখো φ1টা কী হবে, প্রতি মিটারে 450 পাকযুক্ত কোনো সলিনয়েড, মানে একটা সলিনয়েড আছে, প্রতি মিটারে 450 পাক, মানে 450 প্রতি মিটারে, মানে কোথাও এর n1টা দিয়ে দিল, স্মল n1টা দিয়ে দিল, ঠিক আছে। আর এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে, এর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 1.6 অ্যাম্পিয়ার। তাহলে এটা প্রাইমারি কুণ্ডলী, প্রাইমারি কয়েল পিসি। সেকেন্ডারি কয়েল আর একটা আছে, সলিনয়েডের অক্ষ বরাবর এত সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, এর এরিয়া দিয়ে দিয়েছে, অবভিয়াসলি এর এরিয়াটা কাজে লাগবে আমার। এর এরিয়াটা যেটা দিয়েছে সেটা হচ্ছে 3.5 সেন্টিমিটার স্কোয়ার, বা বলা ভালো 3.5 × 10⁻⁻⁴ মিটার স্কোয়ার এটা। এবং এখানে তো কারেন্ট যাবে না, অপর একটি এত পাকের কুণ্ডলী রাখা হলো। এখানে পাক সংখ্যাটা যেটা, পাক সংখ্যাটা দিয়েছে, একক দৈর্ঘ্যে পাক সংখ্যা না, 180। ব্যাস এতটুকু জানলে আমাদের হবে, এটা হচ্ছে বিষয়। এবার যদি আমি এখান থেকে φ1টা বার করি, সেটা যেটা হবে সেটা হয়ে গেল তোমাদের, ফাইটা বার করবো না ফাইটা বার করবো নাকি, ফাইটা যে বার করবো আমি এখানে সেটা হবে, এটার জন্য এটার মধ্যে ইয়ে যাচ্ছে, তাহলে ফাইটাই তো বার করবো, হ্যাঁ অবভিয়াসলি। ফাইটা যেটা হবে সেটা হবে
বি এ কস থিটা, যেহেতু কস 0 1, তাহলে বি আর এ, তাহলে বি যেটা হবে বি আর এ, তাই তো? তাহলে বি যেটা হবে সেটা হবে মিউ 0 এনআই, মিউ 0 এনআই, এটা এই কুণ্ডলিটার জন্য। আর এরিয়া যেটা হবে সেটা হবে n1 অবভিয়াসলি, আর সেটা হবে n2 গুণিত ওর এরিয়া। একটা থোড়ি না পাক, এতগুলো পাক আছে। তাহলে এখানে যেটা করব, মিউ 0-র জায়গাতে 4 পাই ইন্টু 10⁻⁻7, n1-এর জায়গাতে আমি করব 450, আর কারেন্টের জায়গাতে আমি করব 1.6, n2-এর জায়গাতে করব 180, এরিয়ার জায়গাতে করব 3.5 ইন্টু 10⁻⁻4। দিস উইল বি আওয়ার কারেক্ট অ্যান্সার। তাহলে φ1 পেয়ে যাব। এবার φ2টা কত হবে বলো না? φ2টা আমাদের ক্ষেত্রে হয়ে যাবে কিন্তু মাইনাস অফ φ1। কেন? কারণ বিপরীত মুখ করে দিয়েছি, টোটাল জিনিসটা সেম, কারেন্টটা উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছি। আর সেটা হতে সময় লেগেছে আমাদের, যে সময়টা সেটা 0.03, 0.03, ইয়েস। তাহলে কি করে করব সেটা দেখো, এখানে আগে মানটা বার করি আমি, তারপর বলছি। 4 পাই ইন্টু 450 ইন্টু 1.6 ইন্টু 180 ইন্টু 3.5 ইন্টু 10⁻⁻11, ওভারঅল পুরোটা বার করলাম আমি। এটার মান আসছে 5.7 ইন্টু 10⁻⁻5, 5.7 ইন্টু 10⁻⁻5 এত ওয়েবার। তাহলে তার নেগেটিভ ভার্সনটাই আসবে এখানে, হুইচ ইজ মাইনাস 5.7 ইন্টু 10⁻⁻5। বেশ, এবার যদি φ2 থেকে φ1কে বিয়োগ করি, তাহলে এখানে আগে একটা মড নিয়ে নিলেও হয় আর একটা মাইনাস নিয়ে নিলেও হয়, একই ব্যাপার। তাহলে ডাবল টাইমস অফ 5.7 ইন্টু 10⁻⁻5 অবভিয়াসলি, আর নিচে যে প্রয়োজনীয় সময় সেটা 0.03। তাহলে এটা যেটা পেলাম তার ডাবল টাইমস নেব, ওকে, অ্যান্ড ডিভাইডেড বাই 0.03, হুইচ উইল বি 3.8 ইন্টু 10⁻3, 3.8 ইন্টু 10⁻³ সরি, এটা কি আছে উত্তর? 3.78, হ্যাঁ আমার এটা এসছে। এত ভোল্ট, তার মানে হলো 3.8 মিলিভোল্ট। খুব ভালো একটা প্রশ্ন এবং কনসেপচুয়াল প্রশ্ন। ক্লিয়ার করাতে পারলাম, বোঝাতে পারলাম? নেক্সট প্রশ্ন দেখো, 8 নাম্বার। 8 নাম্বার কী বলেছে? দুটি আলাদা কুণ্ডলীর স্বাবেশাঙ্ক L1 16 মিলি হেনরি এবং L2 12 মিলি হেনরি, যে কোনো সময়ে কুণ্ডলী দুটির প্রবাহ বৃদ্ধির হার, তাহলে di/dt, এটা কিন্তু ধ্রুবক। একটা জিনিস বলে দিল, আর কি বলল? এবং কুণ্ডলী দুটিতে প্রদত্ত ক্ষমতা পিটাও কিন্তু কনস্ট্যান্ট। দুটি কুণ্ডলীর যে ক্ষমতা সেটাও কিন্তু ধ্রুবক। যদি হয় হলে নিম্নলিখিত অনুপাতগুলি নির্ণয় করো। আবিষ্ট বিভব, আচ্ছা, E = L di/dt যে, আচ্ছা, তার মানে যেহেতু di/dtটা কনস্ট্যান্ট, তাহলে অবভিয়াসলি E ভেরিজেস L অ্যান্ড E1 = E2 = L1 = L2। L1 16 আর 12, তাহলে 4 4 16, 4 3 12, 4:3, প্রথম উত্তর। নেক্সট, প্রবাহ, কারেন্ট কতটা প্রবাহিত হয়েছে, লা 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 লা, কারেন্ট কতটা প্রবাহিত হয়েছে। তাহলে রোদটা দিয়ে যদি ভাগ করি, না রোদ তো নেই আমাদের কাছে, রোদ নেই, খালি জল। দুটি আলাদা কুণ্ডলীর স্বাবেশাঙ্ক আলাদা, কারেন্ট চাই, তাই তো? phi = Li, এখান থেকে কিছু হবে না বার। তাহলে আমি যদি বলি যে ফাইটাই মানে হচ্ছে হচ্ছে না, ফাইটা কি কনস্ট্যান্ট? ফাইটা ধ্রুবক যদি হয়, ফাইটা হচ্ছে চৌম্বক প্রবাহ। এটাকে করব কিভাবে? কারেন্টের যে পরিবর্তনের হার সেটা ধ্রুবক,
কিন্তু আমাকে কারেন্ট বার করতে বলেছে, কারেন্টের অনুপাত, প্রবাহ। আচ্ছা, তাহলে চৌম্বক প্রবাহটাও এখানে ধ্রুবক ধরতে হবে, নাহলে আর তো কোনো উপায় নেই। প্রবাহ বৃদ্ধির হার আর ক্ষমতা সমান, ক্ষমতা সমান মানে তো ফাইটাও সমান। কথাটা বোঝা গেল? ফাইটা চৌম্বক প্রবাহকে নির্দেশ করে। আমি যদি বলি যে ই ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি, তাই তো এটাই হয় জেনারেলি, ই ইকুয়ালস টু ডি ফাই বাই ডিটি। এখন যদি আমি বলি যে জানিস ডি ফাইটা কনস্ট্যান্ট, তাহলে তো ইটা আমার শূন্য হয়ে যায়, তাহলে ফাইটাকে আমি কনস্ট্যান্ট বলতেও পারছি না। बड़ी मुश्किल है, बड़ी मुश्किल है। फाइव इक्वल्स टू एल है, डी आई बाई डी टी का कॉन्स्टेंट है, एल डी आई बाई डी। না, এটা তো কোনোভাবে আসছে না। উত্তর যেটা বলেছে সেটা বলেছে যে এই তড়িৎচালক বলের অনন্যকটা, তো তড়িৎচালক বলের অনন্যকটা কি করে হবে? অনন্যক হতে গেলে ফাইটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। আর ফাইটা তো কনস্ট্যান্ট নয়, ফাইটা কনস্ট্যান্ট হলে তো, ফাইটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে ইটা তো শূন্য, ই তো শূন্য নয়। তাহলে অন্য কোনো প্রসিজার, আর তো কিছু মাথায় আসছে না। আরেকটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে যেহেতু দুটো তারের সাবেশাঙ্ক আলাদা, তাহলে দুটো রোধগুলো তো সেম দেওয়া উচিত না, নাহলে কী করে সম্ভব? ই ইজিক্যাল টু আই আর যদি করি আমি, না তাহলে তো সেম হয়ে যাচ্ছে না। আর তো কোনো প্রসেস মাথায় আসছে না। তো 16 মিলি হেনরি, আর এখানে এটা এলে একটা জিনিস কি করা যেতে পারে, এল ইকুয়ালস টু ওই যে থাকে না মিউ জিরো N1 সরি ক্যাপিটাল ওয়ান ক্যাপিটাল N টু এ ডিভাইডেড বাই এল, সেখান থেকেও কিছু করা যাচ্ছে না। বা আরেকটা জিনিস করতে পারি আমরা, যে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে ওই ফাই ইজ ভেরিজাস উইথ এটা অ্যান্ড বি ইজ ভেরিজাস উইথ আই, তো ফাইটাই তো জানি না আমরা, ওইখানেই তো চাপ। আই আর ই আই ইন্টু ইটাকে কনস্ট্যান্ট রাখতে বলছে, বাট কেন বলছে সেটা তো বুঝতে পারছি না। ঠিক আছে, এটা আমি দেখছি, আমি যদি এডিট অবধি করে দিতে পারি তাহলে আমি এটাকে অ্যাড করে দেবো এডিটে। ঠিক আছে, চলো নেক্সট, মানে 3 নাম্বারটা বলেছে একই সময় কুণ্ডলী দুটিতে সঞ্চিত শক্তির পরিমাণ পিটাকে কনস্ট্যান্ট বলেছে না, পিটার থেকে তো একটা করা যেতেই পারে। পিটা যদি কনস্ট্যান্ট বলে সেটা হয় এল আই ডিআই বাই ডিটি, এটা হচ্ছে কনস্ট্যান্ট। ও আচ্ছা, এইখান থেকে করেছে অ্যাকচুয়ালি, হ্যাঁ বুঝতে পারলাম। পি পাওয়ারটা হয় এল আই ডিআই বাই ডিটি, ঠিক আছে। সেখান থেকেই যদি আমরা করি যে তাহলে পি ডিটি ইজ ইকুয়াল টু এল আই ডিআই, মনে করে দেখো আমি ডেরিভেশনটা একটু মনে করানোর চেষ্টা করছি। তাহলে এনার্জিটা কত হবে? এনার্জিটা হবে এল আই স্কোয়ার বাই 2, মানে হাফ এল আই স্কোয়ার, এটাই তো হয়, এখান থেকে বার করেছে, এখান থেকে। তাহলে আমি পিটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, ডিআই বাই ডিটিটা কনস্ট্যান্ট বলে দিয়েছে, তাহলে এল আই ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে আই যেটা হবে আই ওয়ান ইজ টু দূর বাবা, I1 ইজ টু I2 ইকুয়ালস টু L2 ইজ টু L1, আর এটার রিভার্সটা মানে 3:4 এইভাবে করেছে। নেক্সট আসছি এনার্জিতে। তাহলে এনার্জিতে কি হবে? এনার্জিতে হবে যে E1 বাই E2
সেটা হবে L1/L2। L1/L2টা কত 4/3, আর এটার স্কোয়ার মানে 9/16, তাহলে 3 তিরিকা 9, 4 4 16, এটাও কিন্তু 3:4, এটাও কিন্তু 3:4। হ্যাঁ ঠিকই আছে, এইভাবে কিন্তু অঙ্কটা করতে হবে। প্রথমে পারছিলাম না, যাই হয়ে গেল বিষয়টা। চলো নেক্সট আর দুটো অঙ্ক পড়ে আছে আমাদের, সেটা হচ্ছে 8-এর পর 9। 9 নম্বরে কী বলেছে? 9 নম্বরে বলেছে 1 মিটার দীর্ঘ 12 সেন্টিমিটার ব্যাসযুক্ত 4000 পাকের একটি সলিনয়েডের সাবেশাঙ্ক কত? আচ্ছা, সাবেশাঙ্ক জানতে চেয়েছে। এটা হবে μ0 n স্কোয়ার a ডিভাইডেড বাই লেন্থ, তাহলে হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 n স্কোয়ার, 4000 পাক মানে 4000 তার স্কোয়ার, ইন্টু এরিয়া 12 সেন্টিমিটার ব্যাস, 12 সেন্টিমিটার ব্যাস হলে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ, মানে পাই ইন্টু 6 ইন্টু 10 পাই আর স্কোয়ার না, 6 ইন্টু 10⁻⁻2 তার স্কোয়ার হলো ডিভাইডেড বাই এল বা লেন্থ হুইচ ইজ 1 মিটার। তাহলে এটা করা যেতেই পারে, অসুবিধা নেই কিছু। তাহলে 4 ইন্টু পাই ইন্টু 4000 তার স্কোয়ার ইন্টু আবার পাই ইন্টু 6 6 36, এই টোটালটা হলো, এটাকে 1 2 3 4 5 6 7 ভাগ, এটাকে ভাজিত 10⁻² তার স্কোয়ার 10⁻4 মানে ভাজিত 1 2 3 4, এটা হলো 0.22, 0.22, হ্যাঁ 7 এত কি বলবো হেনরি, এল তো হেনরি। আর একটা কী বলেছে? প্রবাহ গেলে এর মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার প্রবাহ গেলে এর চৌম্বক ক্ষেত্রে কী পরিমাণে শক্তি সঞ্চিত থাকবে, শক্তিও জানতে চেয়েছে। আর কী কী চাইবে? হাফ Li², তাহলে হাফ এলটার মান আমরা জানি, হাফ Li², 2 স্কোয়ার 4, মানে এটাকে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ করলে 7 2 14 4, হাতে থাকলে 1 2 2 4 5 আর 2 2 4, 0.454 এত জুল। আর লাস্ট প্রশ্ন 10 নম্বরের প্রশ্ন, সেটা কি বলেছে দেখি। 45 সেন্টিমিটার দীর্ঘ আর 6 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট 350 পাকযুক্ত কোনো সলিনয়েডের সাবেশাঙ্ক কত? আচ্ছা, বেশ, তাহলে কি 45 সেন্টিমিটার দীর্ঘ, তাহলে দীর্ঘটা কত? 45 সেন্টিমিটার। আচ্ছা, 6 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, 6 সেন্টিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট, 350 পাক, পাকটা হচ্ছে 350, বেশ। সাবেশাঙ্ক কত? তো সাবেশাঙ্ক নির্ণয় করব। সাবেশাঙ্কটা যেটা হবে সেটা হবে μ0 n তার স্কোয়ার a ডিভাইডেড বাই এল। μ0টা হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7, এনটা হচ্ছে 350 তার স্কোয়ার, আর এরিয়াটা হচ্ছে 6 ইন্টু 10⁻², আর নিচে লেন্থ যেটা, লেন্থটা হচ্ছে 45 সেন্টিমিটার, মানে 45 ইন্টু 10⁻², এটা 4 হবে। এরিয়া তো সলিনয়েডটি বায়ু মাধ্যমে আছে, হ্যাঁ ঠিক আছে। शुक्रिया, बहुत ही शुक्रिया आप लोगों को এই তথ্যটা প্রদান করার জন্য। ইন্টু 350 ইন্টু 350 ইন্টু 6, 1 2 3 4 5 6 7 8 9, এটা ডিভাইডেড বাই 45, এটা আসছে 2.052 ইন্টু 10⁻⁻4, এটা কি আছে? হ্যাঁ, 2.0 ইন্টু 10⁻⁻4, এটা রেখে দিয়েছে। আর তড়িৎ প্রবাহ মাত্রা যদি এত হারে হ্রাস পায় তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান, এটা তো প্রথম কথা হলো এত হেনরি। আর নেক্সট বলেছে
যে যদি কুণ্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা এত হারে হ্রাস পায় তাহলে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত? আবিষ্ট তড়িৎচালক বলের মান হবে LdI/dt। তাহলে যেটা দেওয়া আছে 2.052 × 10⁻⁴ তার সাথে এই জিনিসটার হবে গুণ, সেটা হচ্ছে 35। তাহলে এত ভোল্ট আসবে। হ্যাঁ, মিলি ভোল্ট আছে উত্তরটা। ঠিক আছে, আমিও মিলি ভোল্টেই রাখবো, ইন্টু দিয়ে 35। তাহলে এটা মিলি ভোল্ট হয়ে যাবে, আর এখানে 7.183। যাই হোক, আমাদের তড়িৎ চুম্বকীয় আবেশ এখানেই হলো শেষ। অলমোস্ট 1 ঘন্টার মতো লেগে গেল 10টা প্রশ্ন করতেই। 6 মিনিট করে লেগেছে, বললাম তো 6 মিনিট করে লেগেই যাবে। প্রবলেম সেট 2 না, সেই কারণেই একটু সময় লেগে যায়। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে এসি কারেন্ট নিয়ে বা পরিবর্তী প্রবাহ নিয়ে আলোচনা করব। দেখা যাক কতগুলো MCQ আছে না আছে, তখন সেই ভিডিওতেই বলে দেবো যে কটা পার্ট হচ্ছে না হচ্ছে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, বাই।